স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রহনুমা। সশস্ত্র বাহিনী দিবস আজ। সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। সালাম দিবে সালাম। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, দলীয় চেয়ারপারসন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এই অনুষ্ঠানে যোগ দেবেন। গত বছর খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একাধিক শীর্ষ নেতা। তাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন ইউনিফর্মে পুরনো মানসিকতার পুলিশ বাহিনী আর চায় না সাধারণ জনগণ। বিশেষত আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশ এবার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তাদের। বিশেষজ্ঞরা আশা করছেন, পুলিশ আগের সমস্ত সমালোচনা থেকে বেরিয়ে এসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে বিশেষ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে ক্ষমতাচ্যুত সরকারের সমর্থকদের নানা ষড়যন্ত্র বড় বাধা বলেও উল্লেখ করেন বিশ্লেষকেরা। রাজধানীর সড়কে একটু নজর দিলেই চোখে পড়বে নতুন ইউনিফর্ম পরা পুলিশ সদস্যদের। গাঢ় নীল ও সবুজের পরিবর্তে আয়রন গ্রে রঙের পোশাক পরছেন পুলিশ সদস্যরা। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন এই পোশাক অনুমোদন করে। গত 3টি জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের ভূমিকা চরমভাবে প্রশ্নবিদ্ধ। সামনেই কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তার আগে বাহিনীটির প্রতি সাধারণ মানুষ কতটা আস্থাশীল? তাদের কাছে আমার এই আশা যে আগামী নির্বাচন যেহেতু ব্যালট রেগুলেশনের মাধ্যমে হবে, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের যে আস্থাটা, আপনাদের প্রতি যে বিশ্বাস, সেটা আপনারা অর্জন করবেন। অনেকভাবে তাদের ব্যবহার করা হয়েছে,
পুলিশ মনে হয় বুঝতে পারছে। আমার বিশ্বাস যে এবার সেই মিসটা করবে না। আমার বিশ্বাস যে এবার পুলিশ নিজেকে শুধরিয়ে নেবে। যেটা আমাদের এক্সপেকটেশন, আশা, পুলিশ প্রশাসন যারা আছে তারা জনগণের হয়ে বা দেশের স্বার্থে কাজ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তায় মাঠে থাকবেন পুলিশের প্রায় 1.5 লাখ সদস্য। এ লক্ষ্যে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে প্রশিক্ষণ পেয়েছেন 48,000 সদস্য। বাকি 1 লাখ সদস্যের প্রশিক্ষণ শেষ হবে আগামী 15 জানুয়ারির মধ্যে। এখন প্রশ্ন, বিপুল সংখ্যক এই পুলিশ সদস্য নিরপেক্ষ থেকে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন। এখানে তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে অগমেন্ট করেছে যারা প্যারামিলিটারি ফোর্স তারা আছে, সশস্ত্র বাহিনীও আছে। আপনি 100% উন্নতি আশা করবেন না, কারণ এটা সম্ভব নয়। একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে ওরা গিয়েছে। মানুষের আস্থা ছিল না তাদের উপরে। তাদের অনেক সদস্য পালিয়ে গেছেন, অনেক সদস্য বিচারের মুখোমুখি হচ্ছেন। একটু সংখ্যা তাদের মধ্যে থাকবে। আমার মনে হয় এই সংখ্যাটা তারা অনেকখানি কাটিয়ে উঠেছেন। এই বিশ্লেষক আসন্ন নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন। আওয়ামী লীগের রাজনীতি এটাই, সহিংস রাজনীতি। সবসময়ই তারা মানুষকে জিম্মি করে, ব্যবস্থাকে জিম্মি করে, সমাজ ব্যবস্থাকে জিম্মি করে তাদের দাবিটা আদায় করতে চায়। তো ঝুঁকিটি যদি আসে, এটা এই পক্ষ থেকেই আসবে। প্রশিক্ষণ, ইউনিফর্ম বদল সবই হলো, কিন্তু মাঠ পর্যায়ে কাজে নেমে কতটা সততার সঙ্গে কাজ করবে পুলিশ সদস্যরা। পুলিশের যে অতীতে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যেসব সমালোচনা হয়, এইসব সমালোচনার ঊর্ধ্বে থেকে আমরা নতুন উদ্যমে মানুষের যে আকাঙ্ক্ষিত একটা নির্বাচন এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন, সেখানে পুলিশের যে ভূমিকা সেটা আমরা সুন্দরভাবে পালন করতে সক্ষম হব। নির্বাচনের বিশাল কর্মযজ্ঞে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর ভূমিকাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজে দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি পায়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের হাওয়ায় পিছিয়ে নেই উত্তরের চরাঞ্চল বেষ্টিত গাইবান্ধা 1 আসনটি। এরই মধ্যে বিএনপি ও জামাত একক প্রার্থী ঘোষণা করায় জমে উঠেছে ভোটের মাঠ। তিস্তা পাড়ের কোল ঘেঁষে গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ। একসময় এই আসনটিকে জাতীয় পার্টির উর্বর ঘাঁটি ভাবা হতো। তবে 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এই আসনে জয়ী হয়। এরপর 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে আবারও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জয়লাভ করে। তবে 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলেও 2018 সালে উপনির্বাচন সহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নির্বাচিত হয়ে হারানো আসনটি পুনরুদ্ধার করেন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি হয় আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগারের কাছে। তবে স্থানীয়রা বলছেন 5 আগস্ট সরকারের পতনের পর এই আসনটির ভোটের সমীকরণ আর আগের মতো নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে চরাঞ্চল থেকে শুরু করে পাড়া মহল্লার হাট বাজার চায়ের দোকানে বইছে ভোটের হাওয়া। আমার চাল ডাল তেল দাম বেশি, যারা ভাবে দিবে দাম কমে দিবে আমরা তাকে দিয়ে জনগণ যেন সুস্থ থাকে, কারো উপর যেন কেউ হামলা না করে, সেই রকম দেখে আমরা মনে করো স্বাভাবিক দেখে যার যোগ্যতা হবে তাকে ভোট দেবো। প্রার্থী যদি ভালো মনের মতন প্রার্থী হয় তাহলে তাকে ভোট দেবো। উন্নয়ন কল্পে যারা কাজ করবে আমরা তাদেরই করে দেখবো, ভোট দেওয়ার পরিকল্পনা করবো। এর আগে তো ভোট দিতে পারি নাই, সুস্থ যদি নির্বাচন হয় তাহলে ভোট দিতে সবাই যাবে। যারা দাম কমে দিবে তারাকে ভোট দেওয়া নাই, ওরা ধরে লাভ নাই। এখন যেটা ভালো হবে, উন্নয়ন কাজ ভালো হবে তাকে দেবো। এবার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ ও জাকের পার্টির সমর্থকরা মাঠ চষে বেড়াচ্ছেন। জাতীয় পার্টির হেভি ওয়েট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির পাশাপাশি আসনটিতে জয় পেতে একক প্রার্থী হিসেবে বিএনপি থেকে নাম ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডাক্তার জিয়াউল ইসলাম জিয়াকে। জনগণের আস্থা রয়েছে,
তাই জনগণ বাংলাদেশ জাতীয়বাদী দলকে তার সপক্ষে, ধানের শীষের পক্ষে ভোট দেবে এবং জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তার আগামী ভবিষ্যৎ রাষ্ট্র পরিকল্পনায় নিয়ে আসবেন বলে বিশ্বাস করি। অন্যদিকে হারানো আসন পুনরায় ফিরে পেতে আগে থেকেই মাঠে নেমেছেন জামায়াতে ইসলামী। এরই মধ্যে একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জেলা জামায়াতে নায়েবে আমির অধ্যাপক মাজিদুর রহমান মাজেদকে। দীর্ঘদিন থেকে আমি সুন্দরগঞ্জের মাঠে আছি, জনগণের সাথে আছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি যেটা মনে করি যে জনগণ আমার সাথে থাকবে এবং জনগণ ব্যাপকভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। তবে এই আসন থেকে যিনি নির্বাচিত হন না কেন তিনি পিছিয়ে থাকা এই জনপদের উন্নয়নে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে শনিবারও। এছাড়া চলতি মাসের শেষ দিকে দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। এতে আরও বলা হয়, শনিবারের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হতে পারে, তবে বাংলাদেশের উপর এর প্রভাব পড়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 13.9 ডিগ্রি সেলসিয়াস। আন্তর্জাতিক প্রসঙ্গ। সংঘর্ষ সহিংসতায় আবারও উত্তাল নেপাল। দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সমর্থকদের সঙ্গে জেনজিদের সংঘর্ষের জেরে বৃহস্পতিবার বারা জেলায় কারফিউ জারি করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বুধবার কেপি শর্মার দল সিপিএন ইউএমএল এর কর্মীরা সিমরা শহরে সমাবেশের আয়োজন করে। একই দিন সমাবেশের ডাক দেন জেনজি বিক্ষোভকারীরা। উভয় পক্ষের সমাবেশ কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার জেনজিরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। উদ্ভূত পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। প্রথমবারের মতো ঢাকা স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। এর মাধ্যমে ওয়ার্ল্ড রাগবির সদস্য হওয়ার পথটাও সহজ হবে ফেডারেশনের। তাতে বিশ্ব রাগবির বড় বড় দেশগুলোকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর পাশাপাশি দেশের খেলোয়াড়দের মানও বৃদ্ধি পাবে, এমনটাই জানান সংস্থার কর্তা ব্যক্তিরা। 2 দিন আগেও যেখানে হামজা সমিতরা ভারত বধে রাঙিয়েছিলেন গোটা বাংলাদেশকে, দেশের হোম অফ ফুটবল স্টেডিয়ামে এবার হাজির ক্রীড়াঙ্গনের আরেক সম্ভাবনাময় সংস্থা বাংলাদেশ রাগবির কর্তারা। আগামী 23 ও 24 নভেম্বর নেপালের বিপক্ষে 2টি 7 সাইড ও একটি 15 সাইড সিরিজের আয়োজন করবে রাগবি ফেডারেশন ইউনিয়ন। এসএ গেমসে প্রস্তুতির অংশ হিসাবে গেল 15 ও 16 সেপ্টেম্বর নেপালে মাটিতে হওয়ার কথা ছিল সিরিজটি, কিন্তু তখন দেশটিতে চলমান অস্থিরতাকে গুরুত্ব দিয়ে সফর স্থগিত করেন ফেডারেশন কর্তারা। এটা আমাদের দুইবার অ্যাটেম্প নিয়ে আমরা আসলে হয়নি, একবার আমাদের দেশের পরিস্থিতির জন্য, আরটা হচ্ছে আপনার ওদের দেশের পরিস্থিতির জন্য। তো পরে আমরা মানে মিউচুয়ালি আমরা এগ্রি করলাম যে ইউনোভাট এই সিরিজটা আমরা বাংলাদেশেই হোস্ট করি। রাগবি টুর্নামেন্ট মানে ঢাকার পল্টন স্টেডিয়ামে খেলা, এমন ধারণা থেকে বেরিয়ে আসতে চান কর্তারা। যদিও 2022 সালে আর্মি স্টেডিয়ামে নেপালের সাথে সিরিজ হয়েছিল। এখন থেকে কোনো দায় নয়, দায়িত্ব থেকেই আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের কথা জানান তিনি। আমরা নতুন যে কমিটি আসছি, আমরা ফুল ফোর্সে আসছি। এখন আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ যেটা হচ্ছে নেপালের সাথে, এটা আমরা করছি ওয়ার্ল্ড রাগবি মেম্বারশিপের জন্য। তার মানে উই প্লেইং উইথ দ্য বিগ বয়েজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সবার সাথে খেলছে, দ্য টপ টিমস। তো যখন এখানে ইংল্যান্ড নিউজিল্যান্ড টিমরা আসবে, অটোমেটিকলি দর্শক আসবে। ওয়ার্ল্ড রাগবির সাথে সমন্বয় করে ঢাকায় নিয়মিত সিরিজ আয়োজনের কথা জানান তারা। ওভারঅল উই হ্যাভ টু ডু এভরিথিং বেটার। আগের যে কোয়ালিটি ছিল ওটা থেকে আমরা যখন এখানে কোয়ালিটি একটা ইভেন্ট হবে, মানুষ অটোমেটিকলি আগ্রহ নিয়ে আসবে। সব ইন্টারন্যাশনাল ইভেন্টগুলি রাগবি রিলেটেড সব আমরা ঢাকা স্টেডিয়ামে করার চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা আপগ্রেডের দিকে সবসময় যাব এবং আমি আশা করতেছি আমরা যে উদ্যোগে আমরা বের হয়েছি যে বাংলাদেশ রাগবিটা বাংলাদেশে 3rd মোস্ট পপুলার স্পোর্টস হবে। নেপালের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করলেও স্বাগতিক দলে নেই ইংল্যান্ড প্রবাসী খেলোয়াড় হাসান খন্দকার। আগামী শনিবার সকালে ঢাকায় আসার কথা রয়েছে নেপাল দলের। এই খেলা তো আসতে পারতেছে না। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।
দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে রয়েছে দৈনিক ইত্তেফাক, শিরোনামে রয়েছে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার, চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে কার্যকর। এপাশে কিছু প্রতিক্রিয়া রয়েছে, যেমন অ্যাটর্নি জেনারেল বলেছেন দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে। এদিকে বদিউল আলম মজুমদারের মন্তব্য, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে। জয়নুল আবেদিন জানিয়েছেন মনে হচ্ছে আজ ঈদের দিন। এদিকে শিশির মনির মন্তব্য করেছেন জুলাই সনদ পাশ হলে কাঠামোয় পরিবর্তন আসতে পারে। আরেকটি শিরোনাম সশস্ত্র বাহিনী দিবস আজ। দর্শকের পরে রয়েছে কালের কণ্ঠ, শিরোনাম ফিরল তত্ত্বাবধায়ক সরকার, সর্বোচ্চ আদালতের রায়। এছাড়া রয়েছে সশস্ত্র বাহিনী দিবস আজ এবং আরেকটি শিরোনাম চাকরিচ্যুত 5 কর্মকর্তা, প্রশাসনের তোলপাড়, দলবাজ কর্মকর্তাদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক, ন্যায় বিচারের পরিপন্থী আদালতে গেলে টিকবে না, এমনটি জানিয়েছেন ফিরোজ মিয়া। দর্শক, দেখে নিচ্ছে প্রথম আলো কি বলছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরে এলো, আপিল বিভাগের রায়। আগামী জাতীয় নির্বাচনের পরের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান প্রয়োগ হতে পারে। এছাড়া রয়েছে রায়কে স্বাগত বিএনপি, জামাত ও এনসিপির। আরেকটি শিরোনাম খেলার খবরে, সেঞ্চুরির উৎসবে 100তম টেস্ট উদযাপন মুশফিকের। দর্শক, আমার দেশের শিরোনামে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। এছাড়া দণ্ডিত শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার চিন্তা সরকারের। আরেকটি শিরোনাম খায়রুল হকের কলঙ্কিত রায়, বিচারিক প্রতারণা। এরপরে রয়েছে দৈনিক সমকাল, আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরছে দেশ, আপিল বিভাগের রায়। সংসদ ভাঙার 15 দিনের মধ্যে সরকার গঠন করতে হবে, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে রায় কার্যকর। এছাড়া রয়েছে সংসদের শীর্ষ 3 দল মিলে বাছাই করবে প্রধান উপদেষ্টা। দেশের 10 কোটি মানুষ নিরাপদ পানির সংকটে। আরেকটি শিরোনাম রয়েছে সমকালে, দিল্লিকে চিঠির বিষয়ে চুপ পররাষ্ট্র মন্ত্রণালয়, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে এই শিরোনামটি। দর্শক, এরপরে রয়েছে যুগান্তরের শিরোনাম তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল। অর্থাৎ আজকের সবগুলো পত্রিকায় মোটামুটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়টি প্রধান শিরোনাম হিসেবে স্থান পেয়েছে। আরেকটি শিরোনাম জোড়া শতকে চালকের আসনে বাংলাদেশ। এবং যুগান্তরে আরও রয়েছে বাতিলের নির্দেশ হাসিনার বাস্তবায়নে 4 বিচারপতি। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।